বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মানে চারদিকে বেশ আলোড়ন চলছে তাই না? প্রতিদিনই নতুন নতুন ঘটনা, নতুন বিশ্লেষণ। একদম। বেশ একটা টালমাটাল অবস্থা। তো আজকে আমরা ঠিক করেছি একটা নির্দিষ্ট বক্তব্যগুলো এসেছে সেগুলো একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, বেশ কিছু যাকে বলে বিস্ফোরক বা বিতর্কিত পর্যবেক্ষণ আছে সেখানে। ঠিক, মুক্তিযোদ্ধা, প্রশাসন, আবার ধরুন সাম্প্রতিক কিছু ঘটনা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবকিছু নেই বেশ জোরালো কথা বলা হয়েছে। হুম। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হচ্ছে এই উৎসে যে বিশ্লেষণগুলো করা হয়েছে সেগুলোর গভীরে যাওয়া, মানে ক্ষমতার সমীকরণটা কি দাঁড়াচ্ছে, ঐতিহাসিক প্রেক্ষাপট কিভাবে কাজ করছে, আর রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বা উৎসটা কি ইঙ্গিত দিচ্ছে সেগুলো একটু বোঝার চেষ্টা করা। অবশ্যই। আর যেহেতু কিছু সংবেদনশীল বিষয় আছে, আমরা চেষ্টা করব নিরপেক্ষভাবে উৎসটার বিশ্লেষণগুলো তুলে ধরতে, যাতে মূল বক্তব্যটা বোঝা যায়। হ্যাঁ, মানে উৎসটা আসলে বর্তমান খেলোয়াড় আর তাদের কৌশল নিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে, তাই তো? ঠিক তাই। আচ্ছা, তাহলে শুরু করা যাক মুক্তিযোদ্ধা প্রসঙ্গ দিয়ে। উৎসটাতে দেখলাম কিছু মুক্তিযোদ্ধার সাম্প্রতিক কার্যাবলী, তাদের বক্তব্য নিয়ে বেশ কড়া প্রশ্ন তোলা হয়েছে। মানে যারা জাতির কাছে এত সম্মানিত, তাদের ভূমিকা নিয়ে উৎসটা কেন এমন প্রশ্ন তুলছে, কি যুক্তি দিচ্ছে তারা? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। উৎস আসলে কয়েকটা নির্দিষ্ট ঘটনার দিকে আঙুল তুলেছে। যেমন তারা বলছে কিছু মুক্তিযোদ্ধা নাকি সম্প্রতি ক্ষমতাচ্যুত সরকারকে বলছেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আচ্ছা। এবং আরও বলছেন যে এই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে কালো শক্তি বা স্বাধীনতার বিপক্ষ শক্তি। উৎস এখানে একটা পাল্টা প্রশ্ন আনছে কি সেটা? যে যখন জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারের বীরুত্তম খেতাব কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল, তখন তখন এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন? কেন তারা তখন সরব হলেন না? ও, উৎস এই যে তখনকার নীরবতা আর এখনকার এই সরব হওয়া, এর মধ্যে একটা অসামঞ্জস্য বা বৈপরীত্য খুঁজে বের করার চেষ্টা করছে। তার মানে কি উৎস বলতে চাইছে যে সময়ের সাথে সাথে বা রাজনৈতিক মেরুকরণের ফলে মুক্তিযোদ্ধা পরিচয় বা তার সাথে যে প্রত্যাশাগুলো জড়িত সেগুলোতেও বদল আসছে? সম্মানের জায়গাটা কি নড়ে যাচ্ছে? উৎস অনেকটা সেদিকে ইঙ্গিত করছে। তারা একটা উপমা ব্যবহার করেছে, বড় ভাইয়ের উপমা। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, কিভাবে? ধরুন, পরিবারে একজন বড় ভাই আছেন। তিনি একসময় পরিবারের জন্য অনেক করেছেন, সম্মানও পেয়েছেন। কিন্তু পরে যদি দেখা যায় তার কোনো কাজ বা সিদ্ধান্ত পরিবারের ভালোর বিরুদ্ধে যাচ্ছে, অথবা তিনি কোনো অন্যায় দেখেও চুপ করে থাকছেন, তখন তো আগের সম্মানটা সেভাবে থাকে না। ঠিক উৎসও সেই যুক্তিটাই দিচ্ছে। বলছে যখন ধরুন জনগণের উপর গুলি চালানোর মতো ঘটনা ঘটে, বা যখন একজন সহযোদ্ধার সম্মান কেড়ে নেওয়া হয়, তখনও যদি এই সম্মানিত ব্যক্তিরা চুপ থাকেন বা হয়তো পরোক্ষভাবে সেগুলোকে সমর্থনই করেন, তাহলে তাহলে তাদের ঐতিহাসিক অবদান যাই থাকুক না কেন, বর্তমান ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই। উৎস এটাকে নিছক সম্মান অসম্মানের ব্যাপার হিসেবে দেখছে না, তাহলে কিভাবে দেখছে? বরং রাজনৈতিক অবস্থান এবং নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখছে। তাদের এখনকার অবস্থানটা আসলে কি? এই বিশ্লেষণটা কিন্তু বেশ ভাবনার। এটা তো শুধু মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেই নয়, যে কোনো ঐতিহাসিক পরিচয়ের ক্ষেত্রেই হয়তো প্রযোজ্য হতে পারে। অবশ্যই। আচ্ছা, এবার একটু প্রশাসনের প্রসঙ্গে আসি। উৎসটিতে নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বেশ গুরুতর অভিযোগ আনা হয়েছে, তাই না? হ্যাঁ, এবং অভিযোগটা বেশ সুনির্দিষ্ট। সেখানে তো পুলিশ, এমনকি স্কুল কলেজ থেকে নেওয়া অস্থায়ী নির্বাচনী কর্মী যারা, তাদেরও নির্বাচনে কারচুপির প্রক্রিয়ায় জড়িত থাকার কথা বলা হচ্ছে। এই বিষয়ে উৎস আর কি বলছে? উৎস এই বিষয়টাকে একটা বৃহত্তর কাঠামোর মধ্যে ফেলে দেখছে। তারা জোর দিচ্ছে যে এই ধরনের যে কারচুপির অভিযোগ, সেটা কথিত হোক বা প্রমাণিত, সেক্ষেত্রে প্রশাসনিক জবাবদিহিতার অভাবটা খুবই প্রকট। জবাবদিহিতার অভাব মানে? এর ভাষ্য অনুযায়ী বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে নাকি আজ পর্যন্ত একজন সরকারি কর্মচারীও কারচুপির অভিযোগে কৈফিয়তের মুখে পড়েননি। শাস্তি পাওয়া তো অনেক দূরের কথা। বলেন কি? হ্যাঁ, আর এই যে জবাবদিহিহীনতা, এটার মূল কারণ হিসাবে উৎস দেখাচ্ছে রাজনৈতিক নেতৃত্বের আমলাতন্ত্রের উপর প্রায় একটা সর্বাত্মক নির্ভরশীলতাকে। এই নির্ভরশীলতার ব্যাপারটা একটু খুলে বলবেন? উৎস কি বলতে চাইছে যে দলগুলো ক্ষমতায় থাকতে বা দেশ চালাতে গিয়ে প্রশাসনের উপর এতটাই নির্ভর করে যে প্রশাসন একরকম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে? একদম। উৎস ঠিক এই কানেকশনটাই দেখানোর চেষ্টা করছে।
সেখানে খুব অল্প করে জিয়াউর রহমানের কথাও আনা হয়েছে। ও তাই, কি বলা হয়েছে? উৎসের দাবি, জিয়াউর রহমান নাকি প্রশাসনের উপর তুলনামূলকভাবে কম নির্ভর করতেন, আর সে কারণেই হয়তো তার শাসনকাল অত দীর্ঘ হয়নি বা তাকে বেশ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। ইন্টারেস্টিং পয়েন্ট। উৎস মনে করে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বকে টিকিয়ে রাখতে হলে প্রশাসনের সাথে এক ধরনের বোঝাপড়া বা উৎসের ভাষায় বলতে গেলে লেজুর বৃত্তি, সেটা অপরিহার্য হয়ে পড়ে। এই যে একে অপরের উপর নির্ভরশীলতা, এই সম্পর্কটাই শেষ পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া এবং সার্বিকভাবে সুশাসনের ধারণাকেই নষ্ট করে দিচ্ছে। তার মানে প্রশাসন যখন বোঝে যে তাদের জবাবদিহি করতে হবে না, ঠিক। তখন তাদের একাংশের মধ্যে ক্ষমতার অপব্যবহারের প্রবণতা বাড়ে। উৎস সেরকমই ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের এই ভূমিকার সূত্র ধরেই তো উৎস আবার রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে, বিশেষ করে জুলাই মাসের কিছু ঘটনা আর সেগুলোর প্রতিক্রিয়া নিয়ে। উৎস কি বলছে, যেমন ধরুন নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাটা, বা ওই যে জুলাই ভরে দিব টাইপের উক্তিগুলো, এগুলোর রাজনৈতিক তাৎপর্য কি দেখছে উৎস? উৎস এখানে রাজনৈতিক দলগুলোর আপাত নীরবতা বা একটা দ্বিধান্বিত প্রতিক্রিয়াকে খুব বিশেষভাবে লক্ষ্য করেছে। যেমন যেমন নূরের উপর যখন হামলা হলো আর অভিযোগের আমল উঠল জাতীয় পার্টির দিকে, তখন অন্য বিরোধী দলগুলো থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো সমন্বিত জোরালো দাবি কিন্তু আসেনি। উৎস এমনটাই মন্তব্য করছে। আচ্ছা, যদিও বিএনপি পরে বলেছিল তারা দল নিষিদ্ধ করার চেয়ে জনগণের দ্বারা প্রত্যাখ্যানের নীতিতে বিশ্বাসী। হ্যাঁ, উৎস সেটা উল্লেখ করেছে, কিন্তু উৎস প্রশ্ন তুলছে, এই অবস্থানটা কি যথেষ্ট? যখন দিনের আলোয় রাজনৈতিক সহিংসতা ঘটছে, তখন দলগুলোর প্রতিক্রিয়া কি আরও অনেক বেশি জোরালো হওয়া উচিত ছিল না? অর্থাৎ উৎস কি এখানে গণতান্ত্রিক রীতিনীতি বা এই সহিংসতা বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর যে একটা কালেকটিভ বা সম্মিলিত অবস্থান থাকা দরকার, সেটার অভাবের দিকেই ইঙ্গিত করছে? আমারও তাই মনে হয়। তাদের এই আপাত নিষ্ক্রিয়তার পেছনে কারণ কি হতে পারে বলে উৎস মনে করছে? উৎস এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেই দেখছে। তারা বলছে, জুলাই মাসের ঘটনাগুলো বা উৎসের ভাষায় জুলাইয়ের ব্যথা, সেটা সাধারণ মানুষের মধ্যে একটা নাড়া দিলেও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত পদক্ষেপে সেটা তেমন প্রতিফলন দেখা যায়নি। এমনকি সরকার পরিবর্তনের প্রায় দ্বারপ্রান্তে এসেও বিরোধী দলগুলো কেন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কাজ, বিশেষ করে ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কিছু প্রশাসনিক পদক্ষেপ, এগুলো নিয়ে জোরালো প্রশ্ন তুলছে না, এই নীরবতাকেও উৎস একটু সন্দেহের চোখে দেখছে। কেন? তাদের কি মনে হচ্ছে? তাদের মতে দলগুলো যেন নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েই বেশি ব্যস্ত, মানে তাৎক্ষণিক কোনো অন্যায় বা নীতিগত বিচ্যুতির বিরুদ্ধে একসাথে আওয়াজ তোলার চেয়ে নিজেদের হিসেব নিকেশ নিয়েই তারা বেশি মগ্ন। উৎসা বলছে, এই মুহূর্তে দলগুলোর নিজেদের ভূমিকা নিয়েও এক ধরনের অস্পষ্টতা কাজ করছে। এই অস্পষ্টতার ব্যাপারটা হয়তো অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার আর তাকে ঘিরে যে কৌশলগত হিসেব নিকেশ চলছে সে প্রসঙ্গে আরও পরিষ্কার হবে। উৎস তো এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা বড় বাজি ধরার কথা বলছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। সেখানে ইউনূস সরকারকে ক্ষমতা থেকে সরানোর দুটো সম্ভাব্য পথের কথাও বলা হয়েছে। একটা হলো নির্বাচনের মাধ্যমে আর একটা নির্বাচন ছাড়া। এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কি, আর কার লাভ কার ক্ষতি, উৎসের বিশ্লেষণটা কি এখানে? এখানেই উৎসের বিশ্লেষণটা সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক বা কৌশলগত হয়ে উঠেছে। উৎস প্রশ্ন তুলছে, এই পুরো পরিস্থিতির মূল বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী কারা হতে পারে। উৎসের প্রধান যুক্তিটা হল, যদি কোনো নির্বাচন ছাড়াই ড ইউনূসকে ক্ষমতা ছাড়তে হয়, তাহলে সবচেয়ে লাভবান হতে পারে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ। বলেন কি, কিভাবে? কারণ হিসেবে উৎস বলছে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য যাদেরকে আনা হতে পারে, ধরুন কোনো সাবেক গভর্নর বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা এমনকি ক্যাবিনেট সচিব, তারা প্রায় সবাই তো গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের অধীনেই কোনো না কোনো পদে ছিলেন বা সেই কাঠামোরই অংশ ছিলেন। আচ্ছা, তা তো ঠিক। উৎস বলছে, এদের মাধ্যমে যে সরকারটা তখন গঠিত হবে সেটা আসলে পরোক্ষভাবে আওয়ামী লীগই হবে। ক্ষমতা দৃশ্যতা বদলাচ্ছে, কিন্তু পেছনের শক্তিটা একই থেকে যাচ্ছে। এটা তো একটা বেশ চমকপ্রদ যুক্তি। তার মানে উৎস বলতে চাইছে, নির্বাচন হলে যেহেতু একটা সম্পূর্ণ নতুন ম্যান্ডেট নিয়ে সরকার আসার চান্স থাকে, যেটা হয়তো আওয়ামী লীগের জন্য অতটা স্বস্তির নাও হতে পারে, ঠিক। তাই নির্বাচন এড়িয়ে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন ক্ষমতা হস্তান্তরে পরিস্থিতি তৈরি করাটা তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক। উৎস ঠিক এই সম্ভাবনার কথাই জোর দিয়ে বলছে।
এবং এই নির্বাচন বানচালের খেলায় জাতীয় পার্টির সম্ভাব্য ভূমিকা নিয়েও উৎস আলো ফেলেছে। জাতীয় পার্টি তাদের কি ভূমিকা? উৎস সেখানে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি টিম বা একটা সহযোগী শক্তি হিসাবেই বর্ণনা করছে। আচ্ছা। উৎসের আশঙ্কা, জাতীয় পার্টি হয়তো নির্বাচন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু অবাস্তব বা জটিল দাবি সামনে নিয়ে আসতে পারে। যেমন কি ধরনের দাবি? যেমন উৎসে একটা উদাহরণ দেওয়া হয়েছে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের দাবি। ও, পিআর সিস্টেম। হ্যাঁ, মানে দলগুলো যে শতাংশ ভোট পাবে সেই অনুপাতেই সংসদে আসন পাবে। এটা তো বাংলাদেশের বর্তমান সিস্টেম থেকে বেশ আলাদা, তাই না? আর এটা চালু করতে গেলে ব্যাপক প্রস্তুতি লাগবে, সময় লাগবে। অবশ্যই। উৎসের মতে এই ধরনের দাবি তোলার মূল উদ্দেশ্য হতে পারে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া বা বানচাল করে দেওয়া। আর যদি নির্বাচন না হয় এবং ইউনূস সরকার বিদায় নেয়, তাহলে জাতীয় পার্টির আপাত কিছু লাভ হলেও চূড়ান্ত লাভটা হবে আওয়ামী লীগের। উৎস এটাই বলছে। উৎস ঠিক এটাই বিশ্লেষণ করছে। কারণ তাদের মতে জাতীয় পার্টি তাদের প্রভাব বলয়ের মধ্যেই আছে। তাহলে এই যে এত জটিল পরিস্থিতি, এখানে মূল খেলোয়াড় কারা দাঁড়াচ্ছে আর তাদের অবস্থানটা কোথায়? উৎস তো সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো মানে বিএনপি, জাপা এদের একসাথে ধরে আর ইউনূস সরকার এই তিনটে প্রধান পক্ষের কথা বলেছে। এদের নিজেদের মধ্যে সম্পর্ক বা সমীকরণটা নির্বাচনের সম্ভাবনাকে কিভাবে প্রভাবিত করছে বলে উৎস মনে করে? উৎসের বিশ্লেষণ অনুযায়ী পরিস্থিতি বেশ যাকে বলে ডেলিকেট বা নাজুক। তারা বলছে এই যে তিনটে প্রধান স্টেকহোল্ডার, সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এরা যদি কোনো একটা কমন গ্রাউন্ডে আসতে না পারে বা তাদের মধ্যে যদি ন্যূনতম একটা কার্যকরী সমঝোতাও তৈরি না হয়, তাহলে নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাকি প্রায় 99.99%। এতখানি বলছে? হ্যাঁ, এটা বেশ একটা জোরদার দাবি। আর আগেই যেমন বলছিলাম, নির্বাচন ছাড়া যদি ইউনূস সরকারের বিদায় ঘটে, সেই পরিস্থিতিটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে বলে উৎস মনে করছে। তাই উৎস একরকম উপসংহার টানছে যে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন যদি সত্যিই নিশ্চিত করতে হয়, তাহলে এই তিনটে প্রধান পক্ষের মধ্যে অবশ্যই কোনো না কোনো ধরনের বোঝাপড়া বা সহযোগিতা লাগবেই। তা না হলে কি দেশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারে, যেখানে ক্ষমতার হাতবদল হয়তো হবে, কিন্তু সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে না হয়, পর্দার আড়ালের কৌশলের মাধ্যমে হবে। পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। উৎস একদিকে যেমন মুক্তিযোদ্ধা বা অন্যান্য সম্মানিত ব্যক্তিদের ঐতিহাসিক ভূমিকার সাথে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থানের একটা ফারাক দেখাচ্ছে, প্রশ্ন তুলছে। ঠিক। অন্যদিকে নির্বাচনে প্রশাসনের প্রায় অবাধ ক্ষমতা আর জবাবদিহিতার অভাবটাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ। আবার একই সাথে রাজনৈতিক দলগুলোর আপাত দ্বিধা, তাদের কৌশলগত নীরবতা সেদিকেও ইঙ্গিত করছে। আর সবশেষে অন্তর্বর্তীকালীন সরকার আর নির্বাচনকে ঘিরে একটা অত্যন্ত জটিল রাজনৈতিক দাবার ছক আঁকছে, যেখানে পর্দার পেছনে শক্তিগুলোই হয়তো আসল খেলাটা খেলছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এবং উৎসের এই পুরো বিশ্লেষণ থেকে একটা চূড়ান্ত ভাবনা উঠে আসে, যা আমাদের একটু থমকে গিয়ে ভাবতে বাধ্য করে। সেটা কি? উৎস খুব পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে আমরা বাইরে যা দেখছি, এই যে রাজনৈতিক বিবৃতি, মিছিল, মিটিংয়ের আড়ালে আসলে অনেক গভীর, অনেক বেশি কৌশলগত একটা খেলা চলছে। পর্দার আড়ালে? একদম, পর্দার আড়ালে। আর এই খেলার মূল লক্ষ্যটা হচ্ছে ক্ষমতার পালাবদল যদি ঘটে, সেটাও যেন একটা নিয়ন্ত্রিত উপায়ে ঘটে, যাতে করে বিশেষ কোনো পক্ষের স্বার্থটা রক্ষা পায়। মানে একটা কন্ট্রোল ট্রানজিশন। অনেকটা তাই। এখন প্রশ্নটা হলো, একদিকে সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ বা আকাঙ্ক্ষা, যেমন উৎসে উল্লেখিত জুলাইয়ের ব্যথা বা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, আর অন্যদিকে এই যে এলিট বা প্রাতিষ্ঠানিক মহলের ঠান্ডা মাথার কৌশলগত হিসাব নিকাশ। এই দুয়ের টানাপোড়েন? হ্যাঁ, এই দুয়ের টানাপোড়েন শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে, উৎস আসলে এই বড় প্রশ্নটাই আমাদের সামনে খোলা রেখে দিয়েছে, যার উত্তর হয়তো সময়ই বলতে পারবে।